বন্ধুরা, আজ 28শে জুলাই 2024 আবারও চলে এসেছি কিন্তু আর এক নতুন তীর্থভূমি দর্শনে। দেখে বুঝতেই পারছেন এই মুহূর্তে আমি রয়েছি হরিদ্বারে। আজ বিকেল 4:30টার সময় কুম্ভ এক্সপ্রেসে করে হরিদ্বার পৌঁছতেই স্টেশনের কাছেই ভারত সেবাশ্রম সঙ্গে এসে একটা ঘর নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে বিকেল 5:20। তাহলে চলুন এখন যাওয়া যাক হচ্ছে হর কি পৌড়ি ঘাটে। আমি হাঁটতে থাকলাম হর কি পৌড়ি ঘাটের দিকে। দেখলাম রাস্তায় প্রচুর ভক্তজন কাঁধে বাঁক নিয়ে এগিয়ে চলেছেন। এখন শ্রাবণ মাস। জানতে পারলাম এই সময় লক্ষ লক্ষ শিব ভক্তরা হরিদ্বারের ব্রহ্মকুণ্ড থেকে জল তুলে নিয়ে স্বয়ং মহাদেবের বিভিন্ন ধামে মহাদেবকে জলাভিষেক করে থাকেন। भैया बाग लेके कहाँ जा रहे हो? शाहपुर बांस। हाँ, शाहपुर बांस बेट तहसील में। बेतकाशी में। ओ कहाँ आए हो? यहाँ से 130 किलोमीटर दूर। कहाँ से? 130 किलोमीटर दूर। 130 किलोमीटर दूर। भैया ए बाग लेके तुम कहाँ जा रहे हो? मोदीनगर। हाँ, मोदीनगर। 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 मोदीनगर ए कहाँ, कितना दूरी पर है? 180। 180। এইভাবেই পৌঁছে গেলাম হর কি পৌড়ি ঘাটের কাছে। তখন হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন সন্ধ্যা আরতি দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই গঙ্গা মায়ের বন্দনা শুরু হলো। এরপর হিন্দু ধর্মপ্রাণ মানুষজনের গঙ্গা মায়ের প্রতি শপথ নেওয়া হলো। এরপরে শুরু হলো আরতি অনুষ্ঠান। গোধূলিবেলায় স্নিগ্ধ আলোয় ব্রহ্মকুণ্ড তখন এক স্বর্গীয় পরিবেশ। আরতি অনুষ্ঠানে ঘণ্টার শব্দ, তার সঙ্গে অনুরাধা পারোয়ালের গঙ্গা বন্দনার সুর, আর চোখের সামনে অনেকগুলো আরতির প্রদীপ একসঙ্গে জ্বলে ওঠা। এই দৃশ্য, এই জায়গার সেই মুহূর্তের আধ্যাত্মিক অনুভূতি প্রকাশ করার মতন ভাষা আমার জানা নেই। তবে হরিদ্বারে গঙ্গা আরতি অনুষ্ঠানের মুহূর্তে যে অনুভূতি পেয়ে থাকি, তাতেই বুঝতে পারি এই আরতি অনুষ্ঠান দেখার জন্য কেন এত মানুষ অপেক্ষা করে থাকেন। আমিও পুরো আরতি অনুষ্ঠানটা দর্শন করলাম। এরপরে আরতি শিখার তাপ গ্রহণ করে ফিরে চললাম আমার গুরু আশ্রম ভারত সেবাশ্রম সংঘের দিকে। সুপ্রভাত বন্ধুরা, আজকে 29শে জুলাই 2024। এখন বাজে সকাল 7টা। গতকালকে হরিদ্বার ভারত সেবাশ্রম সঙ্গে এসে পৌঁছেছি, সেটা আপনাদেরকে জানিয়েছি। আজকে আমাদের যাওয়ার গন্তব্য হচ্ছে এখান থেকে গোবিন্দঘাট। কিন্তু হরিদ্বার বাস স্ট্যান্ডের পাশ থেকে কিন্তু এখন বাস ছাড়ছে না। এখন শুনলাম যে এটা ঋষিকেশ থেকে বাস ছাড়ছে। তাহলে আজকে এখান থেকে যাব ঋষিকেশ, যদি বাস পেয়ে যাই তাহলেই গোবিন্দঘাট বেরোতে পারবো, না হলে আজকে আবার আমরা ঋষিকেশে ওয়েট করব।
তাহলে চলুন যাওয়া যাক। আমি গুরু মহারাজকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। এবারে কিন্তু আমি একা নই, এখন আমরা অনেকে আছি। এই যে অমরনাথে যাওয়ার সময় দেখেছিলেন, এ হচ্ছে শান্তিদা, ওই হচ্ছে মানবদা, এবারে আছে মানবদার ছেলে গুড্ডু, এই যে গুড্ডু। আচ্ছা, এই হচ্ছে প্রীতম, হ্যাঁ একে তো চেনেন সবাই। আর আমাদের সঙ্গে এই দাদাও এসছেন, কলকাতা থেকে এসছেন, ট্রেনে পরিচয় হয়েছে, তাই এখন আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। এই দাদা অবশ্য কেদারনাথ যাবেন। হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘ থেকে প্রায় 500 মিটার দূরে আছে ঋষিকুল মাঠ। আশ্রম থেকে এক মহারাজ আমাকে বলে দিলেন ঋষিকুল মাঠ থেকে বাস ছাড়ছে। এখন সকালবেলা যাই, গিয়ে দেখি যদি পেয়ে যাই তো ভালো। চলুন যাওয়া যাক। আমরা সবাই আনন্দ করতে করতে এগিয়ে চললাম। হরিদ্বারের শ্রাবণী মেলা চলার জন্য বর্তমানে কয়েকদিন এই ঋষিকুল মাঠ থেকেই বাস ছাড়ছে বলে জেনেছি। আমি অনুসন্ধান কেন্দ্র থেকে জানতে পারলাম हम लोग को जो जाना है गोविंद घाट। गोविंद घाट वो भी आपको ऋषिकेश से ही मिलेगी, यहाँ से कुछ नहीं मिलने का। आपको कैसे भी करके ऋषिकेश जाना ही होगा। इधर से ऋषिकेश का कुछ गाड़ी नहीं है ना, इधर कोई गाड़ी नहीं आने दे रहे पुलिस वाले। कावड़ मेला चल रहा है यहाँ पे ना। इधर फिर आपको ऋषिकेश जाने के लिए कहाँ से? मोतीचूर बस स्टैंड, फिर रिटर्न जाना पड़ेगा? फिर वहाँ से आपको बस मिलेगा ऋषिकेश का। नहीं ऑटो मिल जाएगा तो इधर यहाँ से? से ऑटो देख लो, नहीं तो बाइक चल रही, बाइक से निकलना पड़ेगा। हम जो 6 आदमी है। ठीक है, थैंक यू। ओके। भैया ऋषिकेश 6 आदमी नहीं बंद है ऋषिकेश। তখন আমাদের মতন অনেক যাত্রী ঋষিকেশ যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই এই ঋষিকুল মাঠ থেকে বেরিয়েই কিন্তু একটা বাস পেয়ে গেছি। কোথাও কোনো টোটো যাচ্ছে না, অটো যাচ্ছে না, সব ভুলভাল ভাড়া বলছিল। ঠাকুরের কৃপায় কিন্তু একটা বাস চলে এলো, এটা ঋষিকেশ যাবে। এখন আমরা এই বাস ধরেই ঋষিকেশ যাব। চলুন তাহলে। আমরা বাসে উঠে পড়লাম। বাস পেয়ে কিরম লাগছে বলো? না হলে 1000 টাকা, না হলে 1000 টাকা খরচ ছিল। এখানে কত? হ্যাঁ কত, 50 টাকা ভাড়া হবে। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। ঘড়িতে দেখলাম সকাল 7:30 বাজে। কিছুটা বাস এগোতেই ঋষিকেশ হাইওয়ের কাছে পৌঁছতে বুঝতে পারলাম এই সময় প্রতিদিন কত ভক্তজন হরিদ্বারে আসেন। যত এগোচ্ছি অবাক হচ্ছে, পুরো রাস্তা জুড়ে শিব ভক্তদের আনাগোনা। কেউ পায়ে হেঁটে, কেউ বা মোটর সাইকেলে, কেউ বা ছোট গাড়িতে। আজ এই যাত্রাপথে হিন্দু ধর্মপ্রাণ মানুষের ঢল দেখে সত্যিই ভালো লাগছিল। এত মানুষ একসঙ্গে চলেছেন, কিন্তু নেই কোনো বিশৃঙ্খলা। সবার মনেই রয়েছে ভগবানের প্রতি ভক্তি, নিষ্ঠা। তাই তো হর হর মহাদেব অথবা জয় ভোলে এই ধ্বনি দিতে দিতে সবাই এগিয়ে চলেছেন। এইভাবেই বেশ কিছুক্ষণ বাস চলার পর এখন বাজে সকাল 8:50, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট সময় লাগলো হরিদ্বার থেকে ঋষিকেশ আসতে। এই যে বাসে করে এলাম, বাস এখানে নামালো, তার পাশেই এই যে বাসগুলো রয়েছে, এইখান থেকেই কিন্তু এখন কেদারনাথ, বদ্রীনাথের সমস্ত জায়গার বাস পাওয়া যাচ্ছে। বাস আছে দেখে আমরা সবাই মিলে ঠিক করলাম আজকেই গোবিন্দঘাট চলে যাব। গোবিন্দঘাট জায়গাটা বদ্রীনাথ ধামের প্রায় 20 কিলোমিটার আগে। আমরা সরাসরি বদ্রীনাথ পর্যন্ত বাস না পাওয়ায় চামোলি যাওয়ার একটা বাসে উঠে পড়লাম। এই চামোলি বদ্রীনাথ বা গোবিন্দঘাট যাওয়ার রাস্তাতেই পড়ে। সকাল 9:30 নাগাদ ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছেড়ে দিল। আমরাও ঋষিকেশ শহরকে পেছনে ফেলে এগিয়ে চললাম। যাওয়ার পথে দেখলাম প্রচুর শিবভক্ত
এই রাস্তা ধরে এগিয়ে চলেছেন। ড্রাইভার সাহেবের কাছে জানতে পারলাম এরা সবাই নীলকণ্ঠ মহাদেব মন্দিরে জল নিয়ে যাচ্ছেন। একটা সময় নীলকণ্ঠ মহাদেব মন্দিরে যাওয়ার রাস্তার মোড়ে দেখতে পেলাম প্রশাসনিক ব্যস্ততা। এই ডান দিকের পথ ধরে প্রায় 20 কিলোমিটার দূরে নীলকণ্ঠ মহাদেব মন্দির। এরপর আমাদের বাস ডান দিকে গঙ্গা নদীকে রেখে এগিয়ে চলল দেবপ্রয়াগের দিকে। দুদিকে উঁচু উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে আমাদের পথ সামনে এগিয়ে চলেছে। আমি নিজে এই পথে অনেকবার এসেছি, কিন্তু এই সময় অর্থাৎ বর্ষার সময় এই পথে আসা হয়নি। এই জুলাই মাসের শেষের দিকে এসে হিমালয়কে আমি নতুন রূপে খুঁজে পেলাম। এই সময় মনে হলো এখানকার প্রতি কটা পাহাড় অনেক বেশি সজীব, অনেক বেশি প্রাণবন্ত। ওই দিগন্ত বিস্তৃত নীল আকাশের নিচে সব কটা পাহাড় যেন ঘন সবুজ চাদরে নিজেদেরকে জড়িয়ে নিয়েছে। অপূর্ব সুন্দর লাগছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। তবে এই সময় এই পাহাড়ের পথ কিন্তু একটু বেশি বিপজ্জনক। মাঝে মাঝেই রাস্তায় ধস নেমে থাকে। সে যাই হোক, কথাতে বলে না, যতটা সঠিক পথে পরিশ্রম ততটাই সফলতা, যতটা ঝুঁকি ততটাই জেতা। এটা ঠিক সেই রকমই। আমি স্বয়ং মহাদেবের ভরসায় যাত্রা শুরু করেছি। এইভাবেই প্রকৃতিকে উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম। আজ আমাদের গন্তব্য গোবিন্দঘাট। হরিদ্বার থেকে গোবিন্দঘাটের দূরত্ব 290 কিলোমিটার। তার মধ্যে এই বাসে আমরা যাব চামোলি, অর্থাৎ 247 কিলোমিটার। চামোলি পৌঁছে তখন দেখব কিভাবে গোবিন্দঘাট পৌঁছানো যায়। এইভাবে আরও বেশ কিছুক্ষণ বাস চলার পর এখন বাজে বেলা 12টা। এখন এসে পৌঁছলাম হচ্ছে তিনধারা গাঁওতে, অর্থাৎ দেবপ্রয়াগের 5 কিলোমিটার আগে এই জায়গাটা। এখানে কিন্তু সমস্ত বাস দাঁড়ায় এখানে হচ্ছে খাওয়ার জন্য। এই যে আমাদের বাস দাঁড়িয়েছে, এবারে আমরা এই পাশের দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেব। তবে আমি বেশি কিছু খাবো না, এখন মনে হচ্ছে একটা শশা খাবো। আমরা সবাই মিলে চলে এলাম শশার দোকানে। আমরা কিন্তু বাসে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম পাউরুটি, কলা, বিস্কুট দিয়ে। মানবদা, তো তুমি কলা কার থেকে কিনেছো না বিনা পয়সায় দিয়েছিল? কাঁচা না, কি কলা বলে যাবো কাঁচা কলা। আমরা সবাই শশা এবং কেউ কেউ লেবুর জল খেয়ে নিলাম। কিছুক্ষণ পরেই বাস ছাড়ল। মিনিট 10 বাস চলার পর আমাদের বাস দেবপ্রয়াগ ছাড়িয়ে চলতে থাকলো। আমরা প্রায় 69 কিলোমিটার পথ পেরিয়ে চলে এসেছি। এই দেবপ্রয়াগ এক মহাপুণ্যভূমি। ঠিক এই জায়গাতেই মা অলকানন্দার সঙ্গে ভাগীরথী গঙ্গার মিলন ঘটেছে। এই দেবপ্রয়াগের দর্শনীয় স্থান নিয়ে আমার একটা আলাদা ভিডিও তৈরি করা আছে, দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিলাম। দেবপ্রয়াগ বাজারে বাস কিছুক্ষণ দাঁড়ায়। এখানে মিনিট 10 দাঁড়ানোর পর বাস আবার ছেড়ে দিল। এবারে আমরা ভাগীরথী গঙ্গার ওপরের ব্রিজ পেরিয়ে বাদিকে ভাগীরথী গঙ্গাকে রেখে উল্টো দিকের পাহাড়ে উঠে এলাম। এই ভাগীরথী গঙ্গা এসেছে গঙ্গোত্রী ধাম থেকে। এখান থেকে ভাগীরথী গঙ্গাকে দেখতে অপূর্ব লাগছে। এবারে বাস পাহাড়ের ওপরে ডান দিকে ঘুরে গেল।
এখন থেকে আমাদের চলার পথের সঙ্গী হবে বদ্রীনাথ থেকে আসা অলকানন্দা নদী। আমাদের ডান দিক দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী। এই অলকানন্দা নদীকে কোনো এক সময় ডান দিকে রেখে কোনো এক সময় বাঁ দিকে রেখে পরপর সব পাহাড়ি জনপদকে পেছন দিকে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। দেখতে দেখতে আমরা শ্রীনগরের কাছে পৌঁছে গেলাম। এখানে অলকানন্দা নদী পুরো ধনুকের মতন বেঁকে গিয়ে প্রবাহিত হচ্ছে। অপূর্ব সুন্দর লাগছিল এই প্রবাহমান অলকানন্দাকে। দেখতে দেখতে দুপুর 1:30টার সময় আমরা শ্রীনগর শহরকে ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে চললাম। এবারে যাত্রা করার সময় চারিদিকে পাহাড়ে তখন বৃষ্টিতে বিপর্যয় চলছিল। গঙ্গোত্রী ও যমুনেত্রী ধামে বৃষ্টিতে ভয়ঙ্কর অবস্থা শুনতে পাচ্ছি। আমরা শুধুমাত্র মহাদেবকে ডেকে চলেছি এখানে যেন বৃষ্টি না হয়, আমরা যেন ভালোভাবে যাত্রা শেষ করে ফিরে আসতে পারি। আর আজ চলার পথের এই স্বচ্ছ আকাশ দেখে অবাক হচ্ছি। মনে আশা পেলাম স্বয়ং মহাদেব বোধহয় আমাদের প্রার্থনা শুনেছেন। এইভাবেই আমাদের বাস ধারীদেবী মন্দির, রুদ্রপ্রয়াগ ছাড়িয়ে কর্ণপ্রয়াগ ব্রিজের ওপর দিয়ে এগিয়ে চলল। এই কর্ণপ্রয়াগেই পিণ্ডার গঙ্গার সঙ্গে অলকানন্দার মিলন ঘটেছে। আজকের এই যাত্রাপথের ভিডিও আপনাদের কীরকম লেগেছে কমেন্ট বক্সে একটা মতামত জানাবেন, অনুরোধ রইল। আবারও জানাই, আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এই রকমই নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। এরপরে বাস আরও পাহাড়ের ওপর দিকে উঠতে থাকলো। ওপরে নীল আকাশের অপূর্ব রঙের ছটা, তার নিচে সবুজ পাহাড়ের সারির মধ্যে দিয়ে বয়ে চলা অলকানন্দা নদীকে দেখতে ফ্রেমে বাঁধানো ছবির মতো লাগছে। এই সৌন্দর্যের মাদকতাতেই তো লক্ষ লক্ষ মানুষ ছুটে চলে আসেন এই হিমালয়ের কোলে। বর্ষার সময় উত্তরাখণ্ডের এই অপূর্ব রূপের ধারণা আমার আগে জানা ছিল না। আমি অমরনাথ যাত্রা করার সময় আমাদের দেশের ভূস্বর্গ কাশ্মীরেও গেছি। সেখানকার সৌন্দর্যের সঙ্গে উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গা সৌন্দর্যের টক্কর দিতে পারে বলে আমার মনে হয়। এইভাবেই এই স্বর্গীয় পরিবেশ উপভোগ করতে করতে এখন বাজে বিকেল 5:10। এই বাসে করে এসে পৌঁছলাম হচ্ছে চামোলি। এখন লাগেজটা নিয়ে তারপরে চামোলির থেকে আবার শেয়ার গাড়ি ধরতে হবে। আগে লাগেজটা নিয়ে নিই। ছুটে গেলাম বাসের পেছন দিকে লাগেজ নেওয়ার জন্য। বাস থেকে নামতে নামতে তো দেরি হয়ে গেছে। এখন এখানে কোনো শেয়ার গাড়ি নেই। তারপরে হচ্ছে মাঝখানে একটা জায়গাতে ধস নেমেছে, ওই জায়গাতে ক্রস করা নিয়ে খুব প্রবলেম চলছে। এখান থেকে কোনো শেয়ার গাড়ি যাচ্ছে না, তাই জন্য একটা গাড়ি রিজার্ভ করলাম। আমরা 6 জন আছি এই গাড়িতে। 500 টাকা করে মাথা পিছু দিয়ে আমরা যাব হচ্ছে গোবিন্দঘাট। তাহলে চলুন যাওয়া যাক। গাড়ির ছাদে মালপত্র তুলে দেওয়া হলো, এরপরে গাড়ি ছাড়ল। গাড়িতে যেতে যেতে মনে মনে ভাবছিলাম যে কত বড় ধস আছে যে অনেক গাড়ি যেতে চাইছে না। সাধারণত এই সময় শেয়ার গাড়ি পাওয়া যাওয়ার কথা। এই সময় আমি এ পথে অনেকবার যাওয়া আসা করেছি এই শেয়ার গাড়িতে। কিছু দূর যাওয়ার পর আস্তে আস্তে রাস্তার অবস্থা দেখে বুঝতে পারছিলাম। ড্রাইভার সাহেব জানালো এখনও মূল ধসের জায়গাটায় আসেনি, তবে এখানেই যা রাস্তার অবস্থা দেখছি সেটা দেখে সাধারণ মানুষের ভয় পাওয়ারই কথা। সরু রাস্তার বাঁদিকে খাড়াই খাদ নেমে গেছে। বর্ষাতে রাস্তার বেশ কিছুটা অংশ এবং গার্ডওয়াল ভেঙে নিচের দিকে অলকানন্দার জলে গিয়ে পড়েছে। এইভাবেই ভগবানকে ডাকতে ডাকতে এগিয়ে চলেছি।
আর মনে মনে ভাবছি দিনের আলো থাকতে থাকতে যেন ধসের অঞ্চলটা পেরিয়ে যেতে পারি। কিছু পরেই এসে পৌঁছলাম সেই ভয়ঙ্কর জায়গাতে। এইখানেই ধসে 4 দিনের জন্য বদ্রীনাথ হাইওয়ে বন্ধ ছিল। এই পথ গতকালকেই কোনোভাবে খুলে দেওয়া হয়েছে। গাড়িতে এগোতে এগোতে দেখলাম পাহাড়ের ওপর থেকে বিরাট এক পাথর রাস্তার ওপর পড়ে বেশিরভাগ অংশই ভেঙে অলকানন্দার জলের দিকে চলে গেছে। এই পথে গাড়ি এখনো পর্যন্ত ঠিকভাবে এগোতে পারছে না। দেখলাম এখনো একটা বড় পাথর রাস্তার পাশে ঝুলে রয়েছে, যে কোনো মুহূর্তে এটাও গড়িয়ে নিচের দিকে চলে যেতে পারে। বহু কষ্টে ড্রাইভার গাড়ি নিয়ে এই পথটুকু পেরিয়ে এলেন। পেছনের দিকে ফিরে তাকিয়ে দেখতেই বুকের ভেতরটা ধপ করে উঠল। পাথরটা কি অবস্থাতে রয়েছে, আর আমরা কোন রাস্তা দিয়ে এলাম? একটু এদিক থেকে ওদিক হলেই এই খাদে গাড়ি গড়িয়ে পড়ে যেতে পারে। মহাদেবের কৃপা আর ড্রাইভারের দক্ষতায় আমরা এই ভয়ঙ্কর পথটুকু পেরিয়ে এলাম। আজকের এই যাত্রাপথের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে, অনুরোধ রইল। এইভাবে আরও বেশ কিছুটা এগিয়ে যোশীমঠ পৌঁছে গেলাম। এরপরেও যোশীমঠকে পেছন দিকে রেখে আমরা এগিয়ে চললাম গোবিন্দঘাটের উদ্দেশ্যে। প্রায় আরও 30 মিনিট পথ চলার পর এসে পৌঁছলাম গোবিন্দঘাটে। গাড়ি থেকে মালপত্র নামিয়ে চললাম গোবিন্দঘাট গুরুদ্বারার উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখতে পেলাম এই যাত্রার সময় কয়েক মাসের জন্য এই চত্বর বেশ জমজমাট। এখানে থাকার জন্য বেশ অনেকগুলো হোটেল আছে, খাওয়ার জন্য উন্নত মানের রেস্টুরেন্টও আছে। এখানে স্থানীয় দোকান থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্রও পাওয়া যায় দেখতে পেলাম। আমরাও একটু হেঁটেই পৌঁছে গেলাম গুরুদ্বারার গেটের কাছে। গুরুদ্বারার গেটের সামনে থেকে কাপড় নিয়ে মাথায় বেঁধে অফিসের দিকে এগিয়ে চললাম ঘর পাওয়ার উদ্দেশ্যে। এখানে কিন্তু 2 রকম ঘর পাওয়া যায়। একটা হচ্ছে ডরমিটরি সিস্টেম, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। এটা নিতে হবে হচ্ছে 4 নম্বর কাউন্টার থেকে। আর এই 3 নম্বর কাউন্টারে হচ্ছে পেমেন্ট রুম, অর্থাৎ আমরা যে ঘরটা নিয়েছি সেই ঘরটা। ওখানে 4 জন থাকা যায়, 1000 টাকা করে ওটার প্রতিদিন ভাড়া আছে। এরপরে আমরা ঘরে ঢুকে পড়লাম। ঘরের মধ্যে একটা ডবল বেডের খাট আছে, এছাড়া আরও 2টো ম্যাট্রেস আছে। মোট 4 জন ভালোভাবে থাকার সুন্দর ব্যবস্থা। আমরা 6 জন থাকায় আমাদের 2টো ঘর নিতে হয়েছিল। অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা, একদিকে কোমোড বসানো, আর ডান দিকে স্নান ও বেসিনের ব্যবস্থা। আসুন আমরা পুরো গুরুদ্বারাটা ঘুরে দেখি। প্রথমে গুরুদ্বার বা প্রার্থনা গিয়ে ঢুকতে হলো। জল থাকা এইরকম একটা জায়গায় পা ধুয়ে এগিয়ে চললাম। মূল প্রার্থনা ভবনটি খুব ভালো করে সাজানো। এটি হলো গুরুগ্রাম শাহী গুরুদ্বারা। দেখলাম সবাই প্রার্থনা জানাচ্ছেন।
আমিও প্রণাম জানালাম। এবারে আমি প্রসাদ হিসেবে হালুয়া পেয়ে গেলাম। এরপরে গেলাম সম্পূর্ণ বিনামূল্যে থাকার জন্য ডরমিটরি রুম দেখতে। ঢুকে দেখলাম বিরাট ব্যবস্থা। এই হচ্ছে ডরমিটরি। টোটাল এখানে থাকা যায় হচ্ছে একদম বিনা পয়সায়। এরকম দুটো করে তাক করা আছে, নিচে একজন শোবে, ওপরে একজন শোবে। এই ঘরটার মধ্যেই মোটামুটি প্রায় 50 জনের ওপর কিন্তু শুতে পারবে। এই রকম ডরমিটরি রুম অনেকগুলো রয়েছে, আর আমরা যেরকম ঘরে রয়েছি এই রকম ঘর অনেক রয়েছে। এখানে আসলে থাকার জন্য সাধারণত কোনো অসুবিধা হয় না। এবারে এসে পড়লাম এখানকার প্রসাদ গ্রহণ করতে। চলুন। দেখলাম লঙ্গরে বসে অনেক মানুষজন খাবার গ্রহণ করছেন। এই লঙ্গর 24 ঘন্টা খোলা থাকে এবং খাবার পাওয়া যায়। আমরাও লঙ্গরে বসে পড়লাম। এখানে ভাত, রুটি, রাজমা ডাল, তরকারি এবং পায়েস পরিবেশন করা হলো। আমরা সবাই তৃপ্ত করে খেলাম। इधर आदमी लोग कितना टाइम से कितना टाइम तक आ सकते हैं? यहाँ आते हैं 25 मई से लेके जी 11 अक्टूबर तक 11 अक्टूबर तक बंद हो क्लोज हो जाता है। पूरा 6 महीना इधर ओपन रहता है और 24 घंटे के लिए। नहीं 12 महीने खुला रहता है गोविंद घाट। गोविंदनगर 12 महीने? हाँ ये खुला रहता है। अच्छा, ये 12 महीने खुला रहता है। हाँ এরপর চলে আসলাম রাতে বিশ্রাম নেওয়ার জন্য। আজ এখানেই শেষ করলাম। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। অনুরোধ রইল। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।